বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, একটি বিষয় মোটামুটিভাবে লক্ষণীয় যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নানান পর্যায়ের প্রতিনিধিরা গত বেশ কয়েক মাস ধরে বলা যেতে পারে খুব ঘন ঘন বাংলাদেশে আসছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের এক ধরনের টানাপোড়েন আমরা অনেকদিন ধরেই লক্ষ্য করছি এবং সেখানটাতে সর্বশেষ যিনি বাংলাদেশ ঘুরে গেলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড ডু, তার সফরের পরে আমরা লক্ষ্য করেছি যে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া। যারা যুক্তরাষ্ট্র সম্পর্কে বিশেষ করে ক্ষমতাসীন মহল অনেকটা নেতিবাচক বক্তব্য রাখতেন, তারা খানিকটা উচ্ছ্বসিত। তারা মনে করেন যে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ঘিরে যেসব কথাবার্তা বা সরকারের কার্যক্রম সম্পর্কে বলছিল সেখান থেকে একটা বড় পরিবর্তন এসছে। যদিও অনেকে সেই বক্তব্যের সঙ্গে একমত নন, অনেকে মনে করেন যে ব্যাপারটা আসলে ঠিক এরকম নয় যেভাবে আমাদের ক্ষমতাসীনরা দেখছে। বিরোধী দল আবার অনেকেই বলছেন যে ধারণা এরকম দাঁড়িয়েছে তারা হঠাৎ করে ডোনাল্ডের সফরের পরে একেবারেই হতাশ হয়ে পড়েছেন। আমার মূল প্রসঙ্গ সেটি নয়। আমি যে কারণেই আজকে আলোচনাটা আনতে চাই, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের পররাষ্ট্র দপ্তরের কাউন্সিলর এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেনের সিনিয়র পলিসি অ্যাডভাইজার ডেরেক শোলে বাংলাদেশ সফরে আসছেন আগামী 14 ফেব্রুয়ারি, মাত্র 24 ঘন্টার জন্যে। ডেরেক শোলে এর আগে বারাক ওবামা যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন তার ক্যাবিনেটে অ্যাসিস্ট্যান্ট ডিফেন্স সেক্রেটারি হিসেবে ছিলেন এবং তিনি একজন অথর হিসেবে, লেখক হিসেবে অত্যন্ত সুপরিচিত। বেশ কিছু গ্রন্থ যুক্তরাষ্ট্রের ফরেন পলিসি নিয়ে, ফরেন অ্যাফেয়ার্স নিয়ে তিনি লিখেছেন। ডেরেক শোলের সঙ্গে আমি গত বুধবার রাতে কথা বলি। তিনি ওয়াশিংটন থেকে কথা বলছিলেন। নানা বিষয় নিয়ে তার এই সফরকে সামনে রেখে আমাদের কথাবার্তা হয়, সেটি আমরা এখন দেখব। এবং এই বিষয় নিয়ে এই সাক্ষাৎকার পর্ব শেষ হবার পরে এই বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এবং নানা দিক নিয়ে, অর্থাৎ ডেরেক শোলের সঙ্গে আমার যেসব বিষয় নিয়ে কথা হচ্ছে সেই সব বিষয়ে আলোচনা করবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে দুজন অতিথি রয়েছেন। আমার একেবারে মুখোমুখি বসা আছেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব এবং সাবেক রাষ্ট্রদূত অ্যাম্বাসেডর মোহাম্মদ জমির, যিনি নিয়মিত লেখালেখিও করছেন বিভিন্ন পত্রপত্রিকায় নানা বিষয় নিয়ে। তার পাশেই বসা আছেন মিস্টার তৌহিদ হোসেন। মিস্টার তৌহিদ হোসেন বাংলাদেশ সরকারের সাবেক পররাষ্ট্র সচিব, তিনিও নানা আন্তর্জাতিক এবং জাতীয় বা বৈদেশিক সম্পর্ক নিয়ে লেখালেখি করছেন নিয়মিত। আমরা একটু দেখে নিই কাউন্সিলর অব দ্য ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট ডেরেক শোলের সঙ্গে গত বুধবার রাতে আমার যে কথোপকথন সেটি। Joining us now is Derek Chollet. He is the counselor of the U.S. Department of State, where he serves at the rank of Undersecretary as a senior policy advisor to the Secretary of State on a wide range of issues and conducts special diplomatic assignments as directed by the Secretary. Welcome. Indeed, thank you for this opportunity, Mr. Chollet. It's great to be with you. Thanks for having me. Bangladesh has recently seen quite a few high-level diplomatic visits from the U.S. We saw Eileen Lobachar, Senior Director for South Asia at the U.S. National Security Council, visit the Foreign Minister, followed closely by U.S. Assistant Secretary for South and Central Asia Donald Lu's visit, and now yourself. Why are such high-level officials coming to Bangladesh in such a short time interval? Did any particular incident spark on this upsurge in diplomatic activities? And can you expect some more exciting visits in the near future, Mr. Chollet? Well, again, thank you for having me. I'm very much looking forward to being in Bangladesh soon. And my trip comes as a follow-up to the several high-level trips we've had between the United States and Bangladesh just in the last year. Last March, Victoria Nuland was there for our strategic dialogue. We've had the foreign minister here in Washington, but then also senior officials in the last few months. And to me, it's a testament of the importance that we place on the relationship between the United States and Bangladesh, our shared interests in the region and in the world, and our aspirations for what we want to achieve in this relationship, which is now in its 51st year. It's really a remarkable story, the journey that Bangladesh has traveled. The United States has deep ties to Bangladesh economically, politically, and in terms of what we do together in the security sphere. And so my talks will be to follow up on all of those issues and work through our common problems, but also talk about common solutions.
Thank you, Mr. Councillor. Recently, you have seen that the 2023 National Defense Authorization Act passed by the Senate includes some key points from the Burma Act. Will the conflict in Myanmar and the genocide of the Rohingya people become a security priority for the U.S.? Yes, it has been and it will continue to be a priority. One of the reasons why it's so important for me to visit colleagues in Bangladesh is to talk about the situation in Myanmar and the way forward there. Of course, Bangladesh, with over 1 million refugees, Rohingya refugees, has been an incredible host for those refugees. And these are men, women, and children who have fled tremendous hardship across the border in Myanmar. We are deeply concerned about the situation in Myanmar, which is only getting worse. And we, the United States, are doing what we can in cooperation with Bangladesh to try to ease the pressure on Bangladesh from this refugee crisis by providing critical assistance to Bangladesh to assist in its humanitarian needs, but then also with efforts to try to bring some of those refugees back here to the United States, because that's a population that unfortunately is only growing. Mr. Chollet, as you mentioned, since the beginning of the Rohingya refugee crisis, we have received enormous amounts of aid and support from the U.S. government. The resettlement program is the most comprehensive action plan any developed nation has made regarding the issue so far. However, the number of resettlement is very low at the moment. Whether or not peace is restored in Myanmar, the Rohingya people's fate will remain uncertain. Will the U.S. scale up its resettlement program if repatriation becomes entirely unfeasible? Well, we've worked very hard with our colleagues in Bangladesh to develop this resettlement program, which is ambitious in terms of the number of people we will be bringing here to the United States. But at the same time, we recognize that it is insufficient itself to deal with the large volume of refugees that Bangladesh is currently hosting, again, well over 1 million now. So we need to first try to work to solve the problem inside Myanmar. And unfortunately, the instability in Myanmar is only growing. We have seen the violence there simply get worse over the last several months. And it's something that we're working with the neighboring countries of Myanmar, Bangladesh, India, Thailand, and then other broader countries within Southeast Asia to try to address the root causes of where this refugee crisis is coming from, and that is the instability and terrible violence we're seeing in Myanmar. The United States seems now keener than ever to increase the bilateral ties with Bangladesh. It seems the current U.S. foreign policy regarding the Indo-Pacific is to look at South Asia nations holistically instead of from the lens of other regional powers such as India and Pakistan. What caused this paradigm shift in Washington, and what could this mean for the smaller nations in the South Asia region? Well, as you've seen, in the last 2 years, the Biden administration has implemented its Indo-Pacific strategy, and it's made very clear as part of our national security strategy the importance of the Indo-Pacific to U.S. national interests in the coming decades. And Bangladesh is a critical piece of that puzzle because of its importance in the region, because of the size of its population, because of the vibrancy of its economy, and the great potential we see in deeper cooperation between the United States and Bangladesh. That's why we have seen such a steady stream of high-level visitors to Bangladesh. It's why the Secretary of State is asking me to come to continue the discussions and talk about the ways that we can realize these common interests, whether they're in our economic ties or what we're doing diplomatically in the world, but also what we can do to improve our security relationship further, but then also to work through shared challenges that we face, whether those challenges are regional in terms of the situation in Myanmar, challenges are global but affect Bangladesh fundamentally, like climate change, as well as the work we're doing more broadly in the diplomatic sphere. There's a whole host of issues that we have to work through together. And again, that to me is a testament of what a healthy, a vibrant partnership should be about. Thank you. Mr. Derek Chollet, the U.S. has been one of the Bangladesh's most reliable development partners since liberation. A large part of Bangladesh's economy is dependent on U.S. RMG imports. The U.S. also has a large amount of FDI in the energy sector of Bangladesh. Do you think there is potential to create more channels of mutual cooperation between the United States and Bangladesh? Oh, absolutely. And it's one of the reasons why it's important for
visitors like me to come to Bangladesh, talk to senior officials there and the private sector as well about the ways we can deepen this cooperation. Again, we see huge potential in our relationship. We feel like we're starting from a very strong place already, but there's a lot of room to grow, and we are keen to follow up on all of that. So again, it's remarkable the journey that Bangladesh has traveled over 51 years since 1971 to today, and we're very proud of the small part that we have played in that journey in terms of our assistance over many years, but also now interested in deepening these ties further across a broad range of issues. And promoting democratic values across the world is the mission statement of President Biden's foreign policy position. Under this initiative, we are seeing global cooperative actions such as the Summit for Democracy. We can recognize that all democracies are flawed, and maybe some are more flawed than others. Perhaps the democracies which are the most flawed have the most to benefit from such a global initiative. Do you think participation of Bangladesh in such initiatives would help improve its democratic culture? Well, the United States does place democracy and human rights at the heart of our foreign policy. And it's important to note, just as the heart isn't the only vital organ that we have, there are other things at play as well. Indeed. But nevertheless, human rights and democracy is at the heart of our policy. And because Bangladesh is such a good, long-standing friend, we have very frank exchanges about concerns we might have, just as we acknowledge here in the United States that our democracy is not perfect, but that we are always trying to make ourselves better and to acknowledge our mistakes and improve. And that's why when we raise concerns about the freedom of the press, about free and fair elections, about the ability of civil society to organize and express itself freely, we do so in the spirit with humility, but also in the spirit of partnership and friendship. And so we look forward to continuing to work closely with the government of Bangladesh to continue to develop and strengthen its democracy. Because again, we believe that being a strong democracy is vital for a country to be successful in the 21st century. So my last question to you, as we're talking about democracy, as we know, US is always expressing its concern about Bangladesh's human rights, labor rights, and elections. This is an election year for Bangladesh. What's your expectation from upcoming Bangladesh elections? Well, as we say to all of our democratic friends, we would want any election, and we would hope that any election will be free and fair, that an opposition has an opportunity to organize, to express itself. I know that just late last year, there were several very large civil society rallies in Bangladesh that were peaceful, and that's a good thing for the opposition to be able to, or anyone to be able to express themselves freely, safely. And that's all we're asking. It's important to have a free media. We think it's important for journalists to hold people in responsibility accountable for their actions, and that's absolutely critical to the functioning of a healthy democracy. So again, we raise these issues in the spirit of partnership and friendship, with the humility that we don't always get it right either. That's why things like the Summit for Democracy are important. It's about democracies learning from one another, and we will continue to look forward to working with Bangladesh as it is working with us and other democratic nations to try to make our democracy stronger. Thank you for your most insightful responses, Mr. Chollet. I hope you will enjoy your upcoming visit here in Dhaka. Thank you very much. I'm very much looking forward to it. Thank you. Hope to see you there. Thank you. Thank you so much. So, this was the talk. So আমি মিস্টার তাহিদ হোসেন আপনাকে দিয়ে শুরু করতে চাই এই কথোপকথন থেকে আপনার টেক কি? আমি এটাকে আসলে ধন্যবাদ। আমি এটাকে আসলে একটু তুলনা করতে চাই এর আগে যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু এসে গেছেন তার বক্তব্যের সাথে। একটা জিনিস খুব লক্ষণীয়, সেটা হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যেই কথাগুলো বেরিয়ে আসছে, যার মুখ দিয়ে হোক না, তার মধ্যে কিন্তু এক ধরনের কনসিস্টেন্সি আছে। আসছেন বিভিন্ন রেসপন্সিবিলিটি নিয়ে এক একজন, কিন্তু কয়েকটি কথা কিন্তু সবসময় কমন থাকছে। একটি হচ্ছে যে মানবাধিকার,
ইনিও কিন্তু বলেছেন, শোলেও কিন্তু বলেছেন যে মানবাধিকার এবং গণতন্ত্র এটা তাদের পলিসির অন্তর্গত, এটা প্রমোট করাটা। এই কথা ইনি বলেছেন, এই কথা কিন্তু ডোনাল্ড লুও বলেছিলেন। তো এর আগে এটা নিয়ে আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ পদস্থ মানুষদের বিভিন্ন কমেন্ট নিয়ে সরকারের তরফ থেকেও একটু অসন্তোষ বিভিন্ন সময় ব্যক্ত করা হয়েছে। কিন্তু ডোনাল্ড লুর সফরের সময় বলা হচ্ছিল যে না, এটা অনেকখানি মেকআপ হয়ে গেছে আর কি, যে যুক্তরাষ্ট্রের সাথে যে একটু মনে হচ্ছিল যে টানাপোড়েনটা আছে। কিন্তু আমরা যদি খুব গভীরে ঢুকি, একটুখানি খেলে যদি সারফেসের নিচে যাই, তাহলে কিন্তু দেখা যাবে যে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। এবং এখানেও কিন্তু তারা কি আশা করে সেটা কিন্তু বলেছেন যে নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার হবে, মানবাধিকার সমুন্নত রাখা হবে। মানবাধিকারের ব্যাপারে তারা কিন্তু কিছু প্রশংসা বাণীও শুনিয়েছেন এর আগে, যখন তাদের পূর্ববর্তী যে নিষেধাজ্ঞার পরে যেহেতু বিচার বহির্ভূত হত্যা প্রায় অনেকখানি নেমে এসেছিল, প্রায় একটিও হচ্ছিল না। অর্থাৎ তাদের পক্ষ থেকে যেটা বাংলাদেশকে বলার, সেটা তারা খুব যে পরিবর্তন করেছেন তা আমার মনে হয় না। একইভাবে আপনি খুব শক্তভাবে না হলেও কিন্তু ইন্দো প্যাসিফিকে যে তারা আমাদেরকে চান, এটা কিন্তু প্রত্যেকেই কিন্তু বলেছেন, পরিষ্কার করে প্রত্যেকেই বলেছেন। এখন ইন্দো প্যাসিফিকের তো শুধু যে আপনার সিকিউরিটি অ্যাসপেক্টটা তো না, শুধু যুদ্ধের প্রস্তুতির প্রশ্ন না, সেখানে তো আমাদের পক্ষে পার্টিসিপেট করা কঠিন। কারণ ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি যেটা পার্টিকুলারলি কোয়াড, ওইটার অধীনে যেটা করেছে সেটা হলো যে চীনকে কন্টেইন করার জন্য। এখন চীনের, যদিও ইট হ্যাজ নট বিন সেইড ইন সো মেনি ওয়ার্ডস, কিন্তু আসলে চীনের বিরুদ্ধে যে একটা গ্রুপিং যদি দাঁড়ায়, সেখানে আমাদের পক্ষে তো অংশ নেওয়া সম্ভব নয়। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটার যে ওই অর্থনৈতিক বাণিজ্যিক যে একটা দিক আছে, সেটাতে বাংলাদেশ অংশগ্রহণ করতে পারে। যদিও চীন থেকে এক ধরনের একটা আওয়াজ এসেছে যে ওইটাতেও যদি আমরা অংশগ্রহণ করি, সেটাও তারা খুব বন্ধুত্বপূর্ণ দৃষ্টিতে দেখবে না। ইন্দো প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক যেটা, হ্যাঁ, সেটাও কিন্তু তারা এনকারেজ করছে না বাংলাদেশকে সাথে পার্টিসিপেট করতে। কিন্তু আমার মনে হয় যে কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই, আমরা সরাসরি চীনের বিরোধী কোনো কিছুতে যাব না, কিন্তু সব ক্ষেত্রেই যে চীনের কথা শুনেই যেতে হবে এমনও কিন্তু কোনো কথা নেই। চীন তো আমাদের কথা শোনে না বা আমাদের স্বার্থ দেখে না সবসময়। রোহিঙ্গা ইস্যুতে চীন আমাদের স্বার্থ দেখে না, এবং রোহিঙ্গা ইস্যুকে আমি মনে করি যে 50 বছরের স্বাধীন জীবনে আমাদের আসলে সবচেয়ে বড় ক্রাইসিস যেটা হাজির হয়েছে, সেটা হচ্ছে রোহিঙ্গা ইস্যু। সেখানে কিন্তু আমরা চীনের কোনো ধরনের কোনো সমর্থন পাইনি, বরং প্রতিপক্ষের সাথেই চীন আছে সবসময় খুব স্পষ্টভাবে। কাজেই চীন সন্তুষ্ট হোক বা অসন্তুষ্ট হোক, আমরা যদি আমাদের স্বার্থে মনে করি যে ইকোনমিক অ্যান্ড কমার্শিয়াল সাইডে আমাদের যাওয়া উচিত এই গ্রুপিংয়ের সাথে, প্রথমে আমি বলছি যে সেটা হলো আমাদের স্বার্থে কিনা সেটা দেখতে হবে। তাহলে চীন এটাতে অসন্তুষ্ট হলো কিনা আমি মনে করি না যে সেটা দেখার কোনো প্রয়োজন আছে। আমরা আমাদের স্বার্থ দেখব, চীন যেমন চীনের স্বার্থ দেখছে। আর রোহিঙ্গা প্রসঙ্গে শোলে যেটা বলেছেন, একই রকম আওয়াজ কিন্তু আমরা পেয়েছি আগেও। বরং একসময় যখন একদম শুরুর দিকে তাদের একজন জনপ্রতিনিধি কিন্তু বলে বসেছিলেন যে এটাকে একেবারে অ্যানেক্স করে নেওয়া উচিত বাংলাদেশের সাথে, এবং আমাদের প্রধানমন্ত্রী যথারীতি বলেছেন যে আমরা তো কোনো এই ধরনের কোনো ভেঞ্চার আমরা কখনোই চাই না, আমরা কারো জমির উপর আমাদের কোনো লোভ নেই, আমরা চাই সমস্যাটার সমাধান হোক, আমাদের ঘাড়ে যে সমস্যা চেপে বসছে সেটা চলে যাক, আমাদের কারো জমির উপর কোনো লোভ নেই। আমাদের এই অবস্থানটা কিন্তু খুবই প্রয়োজনীয়, এবং মার্কিন যুক্তরাষ্ট্র তবু কিছুটা কিন্তু খুব শক্তিশালী নয়, কিন্তু কিছু সমর্থন তো আমরা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পাচ্ছি, পশ্চিম থেকেও পাচ্ছি। সেটাকে আরেকটু কী করে কার্যকর করা যায় সেটা বোধহয় আমাদের দেখতে হবে। আর আমাদের প্রস্তুতিরও একটু ব্যাপার আছে, সেটা হলো একটা বিষয়। ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট যেটা, সেটাকে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত স্বীকৃতি দেয় না, কিন্তু কিছু কথাবার্তা হচ্ছে যে হয়তো পশ্চিমারা এটাকে স্বীকৃতি দিতে পারে। যদি দেয় তাহলে কিন্তু সেটা একটা বড় স্টেপ ফরওয়ার্ড হবে। আমি মনে করি যে স্বীকৃতি দেই বা না দেই, আমাদের আসলে তাদের সাথে কোঅপারেট করা উচিত। কারণ শুধু ডিপ্লোমেসি, শুধু কথাবার্তা, দ্বিপাক্ষিক বা ত্রিপাক্ষিক, চীনকে সহ এই সমস্যার সমাধান করতে যাচ্ছে না। কারণ 5 বছরে সামান্যতম কোনো অগ্রগতিও হয়নি। কাজে আমাদের দেখতে হবে যে আর কারা এ ব্যাপারে একটু এগিয়ে এসে আমাদেরকে সমর্থন করতে পারে। আমাদেরকে সমর্থন করা মানে কিন্তু রোহিঙ্গাদেরকে সমর্থন করা। এই যে মানুষগুলি মানবেতর জীবনযাপন করছে এবং বিতাড়িত হয়েছে, অত্যাচারিত হয়েছে, গণহত্যার সম্মুখীন হয়েছে, তাদের এই সমস্যা থেকে তাদেরকে বের করে নিয়ে আসা এবং তাদের হয়ে কিছু করা তো আসলে বিশ্ব সম্প্রদায়ের দায়িত্ব। বাংলাদেশ তো যেটুকু পারছে করছে, কিন্তু শুধু বাংলাদেশ একা তো পারবে না। এবং
এটা নিশ্চিন্ত আমি এ ব্যাপারে যে শুধুমাত্র মুখের কথায় এই সমস্যাটা সমাধান হবে না, 5 বছরে যেটা হয়নি 15 বছরেও হবে না। কাজেই আসলে অন্য কিছু ব্যবস্থা নিতে হবে এবং সেটাতে পশ্চিম বিশেষ করে যুক্তরাষ্ট্রের একটু শক্ত ভূমিকা নিতে হবে বলে আমি মনে করি। আমি শুনবো আরও আপনার কাছ থেকে প্রফেসর মোহাম্মদ জামির। ধন্যবাদ। আমি কাছে যেটা মনে হচ্ছে সাধারণত নৈতিক অঙ্গনে বলা হয় জিও স্ট্র্যাটেজিক প্যারাডাইম। এই জিও স্ট্র্যাটেজিক প্যারাডাইমের মধ্যে জিনিসটা সব কিছু ক্ষেত্র আছে, কিন্তু ক্ষেত্র বিশেষ একটা জিনিস ইন্ডিভিজুয়াল দেশের স্বার্থ, সেই স্বার্থটাকে প্রাধান্য দেওয়া হয়, উইচ ইজ আন্ডারস্ট্যান্ডেবল, তাই না? আর দ্বিতীয় জিনিসটা হচ্ছে উনি বলছেন, যেটা খুব গুরুত্বপূর্ণ জিনিস বলছেন, যে আমরা চাচ্ছি দ্বিপাক্ষিক সম্পর্কর ক্ষেত্রে কী করে আমরা আরও গভীরতর আমাদের একটা দ্বিপাক্ষিক সম্পর্ক হতে পারে। আমরা জানি যে কোনো দেশের আরেকটা দেশের সঙ্গে কিংবা একটা উপ আঞ্চলিক এলাকা কিংবা আঞ্চলিক এলাকার সঙ্গে একটা বিভিন্ন রকমের সমস্যা থাকে। তো আমরা সেই জন্যই বলেছি যে ইন্ডো প্যাসিফিক স্ট্র্যাটেজি একটা করা, যাতে করে উনি বললেন যে বাংলাদেশের কথা বললেন যে অনেক কিছু জিনিস হয়েছে যেগুলো আমরা দেখেছি এবং আমরা বুঝি যে বাংলাদেশ অনেকটা এগিয়ে গেছে। তবে আমরা মনে করি যে কোনো কোনো জায়গায় আমাদের কিছু কিছু করার প্রয়োজন আছে, একসঙ্গে বসে আলোচনার মাধ্যমে করার। আমি এখানে যখন উনি উঠালেন, তুমি উঠালে রেডিমেড গার্মেন্টের কথাটা, তাই না? তো সেখানে আমার কথাটা হলো, যেটা আমি ওনার কাছ থেকে ভেবেছিলাম কিছু শুনবো, সেটা কিন্তু কিছু বলেননি। জিএসপিটা বাংলাদেশ প্রচুর চেষ্টা করছে কিন্তু এখনো পায়নি, এবং যে কারণে ওরা ডোনাল্ড লু বলে গেছেন যে জিএসপির বিষয়টা যখন উইথড্র করা হবে বাংলাদেশ অগ্রাধিকার পাবে। কিন্তু জিএসপি নেই, কিন্তু না, জিএসপি নেই আমাদের কারোই নেই, ওদের কারোই নেই, এটা এক্সপায়ার করে গেছে। আমার কথা হচ্ছে যে ভিয়েতনামকে তারা সবসময় অগ্রাধিকার দিচ্ছে এসব ব্যাপারে, কিন্তু বাংলাদেশকে অগ্রাধিকার পায়নি। এবং এইটার কারণে কিন্তু আমাদের রেডিমেড গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে যেটা এগোচ্ছে, যতটুকু এগোচ্ছে বহু কষ্টের সঙ্গে এগোচ্ছে। তবে আমি এটা মনে করি যে লেবার রাইটস যেটা আছে, যেটা যারা কাজ করছে কর্মক্ষেত্রে, তাদেরকে লেবার রাইটস, হেলথ রাইটস, এডুকেশন রাইটস, অন্যান্য যা কিছু জিনিস প্রয়োজন যেটা থাকা দরকার, সে ব্যাপারে কিন্তু আমাদের আরও চিন্তা ভাবনা করা উচিত। এবং রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি যেটা আছে, কিংবা আমাদের আরেকটা ছিল মনে করো তুমি, যেটা গুরুত্বপূর্ণ আমি বলি, জাহাজ বাইরের থেকে নিয়ে এসে ভেঙে সেখান থেকে আমরা স্টিল রড টড তৈরি করা, সেটা কিছুটা কমে গেছে এখন, সেটা এখন হচ্ছে না। তো এই গুরুত্বপূর্ণ কয়েকটা দিক আছে যেগুলো কিনা কোয়াইট নেসেসারি ফর আস, যে যাতে করে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে, যুক্তরাজ্যের সঙ্গে, ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে এই সমস্যাগুলো সমাধান করতে যা কিছু প্রয়োজন সেগুলো। কারণ আমাদের তো এলডিসি থেকে যদি আমরা লো মিডল ইনকাম কান্ট্রিতে পৌঁছেছি, আমাদের পরবর্তীতে যখন জিএসপিটা আসবে না আমেরিকার থেকে, যদি না আসে, আর ইতিমধ্যে যদি আমরা আবার ইউরোপিয়ান ইউনিয়নের কাছ থেকে যেটা আমরা ইবিএ যেটা পাচ্ছিলাম, এভরিথিং বাট আর্মসের যে সুবিধা, সেটা না হয় তাহলে অন্য একটা তরিকা হয়ে যাবে। মিয়ানমারের ব্যাপারে আমাদের মনে রাখতে হবে, আমি এখনও মনে আছে 2017 সালে যখন ওরা আসা শুরু করলো, তখন মনে আছে তোমার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি গেছিলেন, উনি ওখানে আমাদের কোফি আনান সাহেব একটা ডকুমেন্ট করেছেন, 5টা কমিশন, 5টা পয়েন্ট উনি বলেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী ওনার বক্তব্যে জেনারেল অ্যাসেম্বলিতে জাতিসংঘে, যে আমরা এই 5টা পয়েন্ট অ্যাকসেপ্ট করি এবং এটা গুড আইডিয়া। বাট শি ওয়াজ অলসো লেটার অন মেড মাদার অফ হিউম্যানিটি, বিকজ ওখানে অনেক কথা রেফিউজি আসলো। এই রেফিউজির সংখ্যা এখন বেড়ে দাঁড়িয়েছে, কারণ এই গত 5 বছরে ওখানে প্রায় 2.25 লক্ষ বাচ্চা কাচ্চা হয়েছে। কিন্তু এইটা যাতে করে কিনা এগিয়ে নিয়ে যাওয়া যায়, যাতে একটুখানি সন্ত্রাসের ভূমিকা তারা না মিশে যায়, সেই জন্য আমরা দেখছি যে তাদের ভাষাঞ্চলে নেওয়া হয়েছে, কোনো কোনো জায়গায় তাদেরকে সাহায্য সহযোগিতা দেওয়া হচ্ছে, পড়ালেখার বন্দোবস্ত করা হচ্ছে, স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে, কিন্তু দিস ইজ নট রিয়েলি এনাফ। আমি মনে করি যে ওদের মধ্যে থেকে যারা বৃদ্ধ কিংবা বয়স্ক, যারা কিনা এখানে কোনো কিছু করতে পারছে না, তাদেরকে দে শুড বি সেটেলড। বড় বড় জায়গা পড়ে আছে কানাডায়, বড় বড় জায়গা পড়ে আছে আমেরিকায়। আর যে আমাদের একসাথে আমার মনে আছে একদিন বলছিলাম একজন রাষ্ট্রদূতকে আমি, যে বাংলাদেশের আয়তন টেক্সাসের চেয়েও ছোট, তাই না? কিন্তু আমাদের জনসংখ্যা যুক্তরাষ্ট্রের অর্ধেক, এখন বেরিয়েছে 17 কোটির মতো আমাদের হয়ে এসছে প্রায়, ওদের হচ্ছে 34 কোটি।
কিন্তু আমি বলবো যে দ্বিপাক্ষিক ক্ষেত্রে যুক্তরাষ্ট্র আমাদের প্রচুর সাহায্য করছে। এই যে আমরা দেখলাম যেমন কোভিডের সময় এই যে টিকা আসা, টিকা আনা, সব কিছু ব্যাপারে সাহায্য সহযোগিতা করা, দ্যাট ওয়াজ ভেরি গুড। তারপরে আমাদের ওখানে যখন সবচেয়ে বেশি টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র, এবং ইভেন রোহিঙ্গা ইস্যুতে সবচেয়ে বেশি ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দিয়েছে। তো আমার কথা হচ্ছে যে এখানে এই যে দুদিন ধরে ছিলেন রানী, বেলজিয়ামের রানী মাথিল্ডা, উনি ছিলেন, উনি এসছেন, উনি নিজে গেছেন, ওখানে দেখেছেন, এবং এছাড়াও উনি আলোচনা করেছেন প্রধানমন্ত্রীর সাথে, উনি আলোচনা করেছেন রাষ্ট্রপতির সঙ্গে, এবং উনি বলেছেন আমরা, বিকজ শি ইজ ওয়ান অফ দ্য পারসনস হু ইজ সাপোর্টিং এসডিজি, উনি বলেছেন সাস্টেনেবল, বলছে যা কিছু করা করবে। কিন্তু আমি আজকে যেগুলো তোমাকে বলি, এগুলো বলছি আমরা, এগুলো কথা হয়েছে, কিন্তু তার আগে এত পরেও আমি একটা জিনিস উল্লেখ করতে চাই যে আমাদের সর্বক্ষেত্রে সর্ব জায়গায় আমরা একটা জিনিস মনে রাখবো যে এই যে ভূমিকম্পর কারণে, আমি ওইটা আনছি একটুখানি এক লাইনের মধ্যে, যে ভূমিকম্পর কারণে যে 16,000-এর বেশি লোক মারা গেছে টার্কিতে, সিরিয়াতে, এদের জন্যে আমাদের আজকে ডে অফ সরো এবং আমাদের সব কিছু করা হয়েছে, তাই না? আমি বিশেষ করে এ ব্যাপারে বাংলাদেশ যে বিশেষ ভূমিকা পালন করছে, এখান থেকে প্লেনে করে নিয়ে গেছে আমাদের 48 জন যারা আছে, কারণ এরডোগান সাহেব এবং এরডোগান সাহেবের স্ত্রী দুজনেই এসেছিলেন বাংলাদেশে যখন এই রোহিঙ্গারা অনুপ্রবেশ করা শুরু করলো বাংলাদেশে, এবং তারা গেছিলেন, আমার মনে আছে আমি নিজে গেছিলাম ওদের সাথে, এবং তখন ওখানে বিভিন্ন যে ক্যাম্প ঘুরে টুরে ওনার স্ত্রী বিশেষ করে বললেন আমরা যা কিছু সাহায্য সহযোগিতা প্রয়োজন আমরা করব। তো এই জন্য আজকে আমি স্মরণ করছি যে আমাদের তরফ থেকে যে এই যে একটা বিশেষ ভূমিকা পালন করা হলো, সেটার জন্য আমি মনে করি আমাদের করা উচিত ছিল এবং করা হয়েছে। তবে প্লেনটা নিয়ে গেছে লোকজনকে, 15 তারিখে চলে আসবে। তবে আমি আশা করছি যে আমরা এ ব্যাপারে সাহায্য সহযোগিতা যা লাগবে সব কিছু আমরা করব। আমি আরেকটা প্রশ্ন অনেক করেছিলাম, যেটা হচ্ছে সামিট ফর ডেমোক্রেসির প্রসঙ্গে, এবং অনেক কি মনে করেন যে বাংলাদেশের মতো দেশে এর মধ্যে থাকলে আসলে তার জন্য কতটা কল্যাণকর হয়। কিন্তু যে প্রশ্নটা আমি আপনাদেরকে করতে চাই যে প্রথম ফার্স্ট এডিশনে বাংলাদেশ আমন্ত্রণ পায়নি, আগামী 29 এবং 30শে মার্চ আবার এই সামিট হবে। এবার যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও 4টি দেশ, মোট 5টি দেশ যৌথভাবে এই সামিট ফর ডেমোক্রেসি আয়োজন করছে। আপনারা কি মনে করেন যে বাংলাদেশ এখানটাতে এবার আমন্ত্রণ পাচ্ছে বা পাবে বলে মনে হচ্ছে এখন পর্যন্ত? লক্ষণ কি বলছে, এবং পাওয়া না পাওয়া আসলে কি আসে চায়? এটা আসলে অনুমান করার কোনো শক্ত ভিত্তি নেই যার উপর ভিত্তি করে আপনি অনুমান করতে পারবেন। গত সামিটে ঠিক আছে বাংলাদেশের গণতন্ত্র পিছিয়ে গেছে অনেক, এটা তো অবধারিত দেখাই যাচ্ছে, কিন্তু এর চেয়েও কম গণতান্ত্রিক বা এর চেয়েও কম সুবিধা সম্পন্ন দেশও কিন্তু সেখানে আমন্ত্রিত হয়েছিল। কাজেই এটা ঠিক খুব যে অবজেক্টিভলি করা হয়েছে এটা আমার মনে হয় না। সেক্ষেত্রে আমি তো বরং মনে করি যে তারা এক্ষেত্রে হয়তো তাদের জিও স্ট্র্যাটেজিক অথবা কনসিডারেশন অথবা কারো উপর একটু চাপ দেওয়া প্রয়োজন, এরকম কিছু একটা কনসিডারেশন থেকেই হয়তো তারা করেছিল যে বাংলাদেশকে বাদ দিয়েছিল। স্বাভাবিকভাবে যেমন পাকিস্তানও ইনভাইটেড ছিল, যায় না যদিও পাকিস্তান। আমি নিশ্চিন্ত নই যে এবারের এটাতে আমাদেরকে ইনভাইট করবে কিনা। করলে এটা ইউটিলিটি কিন্তু খুব বড় কিছু নয়, বাট এটা একটা সিম্বলিক ভ্যালু যেটুকু আছে সেটুকুই। তো যেহেতু আমাদের সামনে নির্বাচন আছে, তার প্রস্তুতি দেখে নিয়ে তারা হয়তো করতে পারে, অথবা যদি মনে করে যে ইনভাইট করলেই বরং এই প্রসেসটাকে সহায়তা করা হবে, এটা করতে পারে। তবে করবেই এমন নিশ্চয়তা তো দেওয়া কঠিন। অ্যাম্বাসাডর জামির, আমি ওর সাথে একদম একমত। আমি মনে করি যে গণতান্ত্রিক প্রক্রিয়ার ক্ষেত্রে বাংলাদেশকে সাহায্য সহযোগিতা করাটাই যুক্তরাষ্ট্রের করা উচিত। যদি কোনো কোনো জায়গায় তারা মনে করে যে স্বচ্ছতার প্রয়োজন, দায়বদ্ধতার প্রয়োজন, যদি মনে করে যে না আমাদের এইটা হওয়া দরকার, এটা হলে ভালো হয়, তাহলে ইন দ্যাট কেস দে শুড ডিসকাস উইথ বাংলাদেশ এবং বলা যে ইলেকশন কমিশনের সাথে কথা বলে যে এই জিনিসটা আমরা করতে প্রস্তুত আছি। কেন মাননীয় প্রধানমন্ত্রী তো একটা জিনিস বলেছেন, উনি বলেছেন অবজারভার আসার ব্যাপারে, তিনি বলেছেন না যে আমরা যদি মনে করেন আপনার বিদেশিরা যারা অবজারভার আসা দরকার তা আসুক। আমার কথা হচ্ছে সার্বিকভাবে বর্তমান প্রেক্ষিতে আমাদেরকে সবাই যদি একসঙ্গে বসে কাজ করি আমরা, তাহলে কিন্তু আমরা এগোতে পারবো। যদি না আমি মনে করি আজকে ওই আবার আই এম গোয়িং ব্যাক টু দ্যাট ভূমিকম্পের ব্যাপারে, আজকে কিন্তু
যখন বলা হয়েছে যে ডে অফ মর্নিং করা হচ্ছে অল ওভার বাংলাদেশ, ফ্ল্যাগ হাফ মাস থাকবে, সেই সময় কিন্তু বিএনপিও তাদের মার্চটা বন্ধ করে দিয়েছে আজকে। জি, এইটা আমি বলবো যে এক পক্ষে নয়, দ্বিপাক্ষিকভাবে সার্বিকভাবে আমরা প্রমাণ করেছি যে আমরা যে ঘটনা ঘটেছে সিরিয়া এবং কারণ সিরিয়ার বিরুদ্ধে এত কটা স্যাংশন আছে, সেখানেও আমরা বলছি না, সেখানেও আমাদের পরিচয় পরিচিতি যেটা আছে, কারণ সেখানেও আমাদের সাহায্য সহযোগিতা যেটা দরকার সেটা আমরা মনে করে দেওয়া উচিত। তো দিজ আর থিংস উইচ আর ভেরি ইম্পর্ট্যান্ট। তো আমি মনে করি যে এই পুরো জিনিসটা এক প্ল্যাটফর্ম দিয়ে দেখলে চলবে না। নির্বাচন হবে, নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে যদি কোনো রকমের সম্ভাবনা থাকে একটা কোনো কিছু গাফলাতি হবার, সেটার ব্যাপারে আলোচনা করো, আলোচনা করে বলো যে তোমরা বসো, যা কিছু করতে হয় করা যাবে, একসঙ্গে বসে করো। বিকজ দিস ইজ সামথিং আমরা দেখতে পাচ্ছি যুক্তরাষ্ট্রেও সম্পূর্ণভাবে সবকটা নির্বাচন প্রক্রিয়া, কিন্তু এই যে ডোনাল্ড ট্রাম্প এখনও মানেনি উনি কী জন্য হেরে গেছিলেন, তাই না? সেটা তো ওরা সবসময় ওরা নিজেরাও বলে যে আমাদের দেশে তো কোনো নির্বাচনে কি মানে যারা হেরেছে তারা কখনো বলেনি। তো সেই জন্য আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই কদিন আগে 6টা নির্বাচন হয়েছে, সেখানে বেশ কিছু রূপান্তর দেখা গেছে, কিন্তু আমি মনে করি যে সচেষ্ট হচ্ছে সরকার যা কিছু করণীয় করার জন্য। আরেকটা বিষয় নিয়ে আমরা আলাপ করছিলাম যে ওয়াশিংটনে কোনো প্যারাডাইম শিফট হয়েছে কিনা, যে একটা সময় ধারণা ছিল যে ইন্ডিয়ান লেন্সে বাংলাদেশকে দেখা বা পাকিস্তানের অবস্থান থেকে সেই লেন্সে বাংলাদেশ বা সাউথ এশিয়ার অন্যান্য দেশকে দেখা, বাট এখন মনে হয় যে অনেকখানি শিফট হয়েছে। আপনারা কি মনে করেন কিনা যে সেটা আসলেই শিফট হয়েছে, এবং সেটা আবার ইন্ডিয়া বা পাকিস্তান তারা কিভাবে কতটা হজম করতে পারবে সেটা একটা ইস্যু, এবং তাতে করে লাভ ক্ষতি কি দাঁড়াচ্ছে সব মিলিয়ে শেষ পর্যন্ত? আমার যেটা মনে হয় যে পাকিস্তান এর কোনো গুরুত্ব নেই আর এই বিষয়ে পাকিস্তানের আর কোনো গুরুত্ব নেই। ভারত অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ ভারতের সাথে আমাদের সম্পর্ক যেমন গুরুত্বপূর্ণ, ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক তেমনই গুরুত্বপূর্ণ, বা পশ্চিমের যে কোনো দেশের কথাই যদি বলেন। আমার অনুভূতি হচ্ছে যে আমি নিজেও একসময় বিশ্বাস করতাম যে বাংলাদেশকে তারা ভারতীয় লেন্সের ভিতর দিয়ে দেখে, সেটা থেকে আমার মনে হয় আমরা অনেকখানি বেরিয়ে আসতে পেরেছি। পরিপূর্ণ সেটা আমি মনে করি না, অবশ্যই বাংলাদেশের ব্যাপারে তারা যেসব সিদ্ধান্ত নেবে সেটা একটু কোঅর্ডিনেট করবে হয়তো ভারতের সাথে, এবং সবসময় যে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিষয়ে একই দৃষ্টিভঙ্গি পোষণ করবে এমনও কোনো নিশ্চয়তা নেই। আমি বিশ্বাস করি যে আমরা এটা থেকে অনেকখানি বেরিয়ে এসেছি, পুরোপুরি না হলেও। আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো যে একসাথে বসে কাজ করা, যেটা তারা হয়তো বাইরে থেকে চাইবে যে আমরা একমত হই সব ব্যাপারে, কিন্তু অ্যাম্বাসেডর জমির যেটা বলেছেন যে সবাই একসাথে বসে যদি কাজ করে তাহলে, যা উনি উদাহরণ দিয়েছেন এই যে টার্কি এবং সিরিয়ার ব্যাপারে দুই পক্ষই একমত হয়েছে, এ ধরনের বিষয় যেটা বাংলাদেশের রাজনীতিতে কোনো যার ভূমিকা নেই সেসব বিষয়ে তারা একমত হতে সবসময়ই রাজি আছেন। কিন্তু এছাড়া যদি তারা একসাথে বসতেন তাহলে তো কোনো সব সমস্যারই সমাধান হয়ে যেত, কিন্তু আমি মনে করি না যে সেরকম কোনো সম্ভাবনা সৃষ্টি হচ্ছে, কারণ ক্ষমতাটা আমাদের দেশে দুঃখজনকভাবে এটা একটা জিরো সাম গেম, উইনার টেক অল। সত্যিকার অর্থে যে গণতান্ত্রিক যে একটা যে স্পিরিট, যে সবাই ইনক্লুসিভ হবে, সেটা আমাদের এখানে প্রতিষ্ঠিত হয়নি আজকে পর্যন্ত কখনোই। কাজেই আমি মনে করি না যে এইটাতে সবাই একসাথে মিলে কিছু একটা করবে, কারণ সেরকম কোনো লক্ষণ যদি দেখা যেত তাহলে সেটা আমরা টের পেতাম সবাই। লিপ সার্ভিস দেবেন সবাই, কিন্তু আসলে একমত হবেন এবং সত্যি একটা ফ্রি ফায়ার ইলেকশনই উদ্দেশ্য, ক্ষমতায় থাকা নয়, এটা আমাদের দেশে প্রতিষ্ঠিত হতে আমার বিশ্বাস যে আরও সময় লাগবে। এবং সেক্ষেত্রে ইন্ডিয়া কতটা আসলে যুক্তরাষ্ট্রকে স্পেস দিবে বা অন্য পশ্চিমা দেশগুলোকে স্পেস দিবে এই জায়গায়, কারণ তার জন্য বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ, এমনকি বাংলাদেশের ইলেকশনও খুব গুরুত্বপূর্ণ। কেননা অভিযোগ আছে, অনেকেই অভিযোগ করেন, সত্যি মিথ্যা সেটি অন্য আলোচনার দাবি রাখে, যে তারা খুবই ইন্টারফেয়ার করছে দুটো ইলেকশনে, এবং তাদের ইচ্ছা অনিচ্ছাকে অনেক ক্ষেত্রেই তারা বাস্তবায়ন করতে চায়। ইভেন আমরা লক্ষ্য করি যে সরকারি দল বা বিরোধী দলের অনেক নেতাই মনে করে যে পলিটিক্সটা আসলে এখানে ইন্ডিয়ানরা ডমিনেট করে, এবং
ইন্ডিয়ার চাওয়া না চাওয়ার উপরে অনেকের মন্ত্রিত্ব, অনেকের সংসদ সদস্য পদের নমিনেশন এগুলো নির্ভর করে। অনেকে মনে করেন দলের নেতৃত্বে থাকা, অনেকে মনে করেন খুবই যে তাদের ব্লেসিংস দরকার। তো সেই জায়গায় সেরকম একটা পরিস্থিতিতে আপনি কি মনে করেন যে কতটা আসলে পশ্চিমারা এখানে স্পেস পাবে? এই যে ডেমোক্রেসির কথা বলুক, হিউম্যান রাইটসের কথা বলুক, ইলেকশনের কথা বলুক, ইন্ডিয়ার ইচ্ছা অনিচ্ছা বা তাকে সাইডলাইনে রেখে বাইপাস করে কোনো কিছু আসলে শেষ পর্যন্ত করা সম্ভব হবে কিনা? আমি মনে করি না যে ভারতকে সম্পূর্ণ বাইপাস করে পশ্চিমারা চেষ্টা করবে এখানে। আপনি যেটা বলেছেন তার মধ্যে অনেকখানি সত্যতা আছে। এখন প্রমাণ তো করা কঠিন, কিন্তু 2014-18 নির্বাচনে ভারতের কিছু ভূমিকা ছিল, এটা সবাই মোটামুটি মেনে নেন, স্বীকার করেন। 23-এ তো হবে, এখন বলছে যে ওই ইলেকশন কমিশন থেকে যেহেতু বলেছে যে 23-এর শেষেই নির্বাচন হবে। 23-এর নির্বাচনে ভারত একেবারে কোনো ধরনের ভূমিকা রাখবে না বা সাইডলাইনে দাঁড়িয়ে থাকবে, এটা বিশ্বাস করা কঠিন। এখানে কয়েকটা জিনিস খোলামেলা বলাই ভালো। সেটা হলো যে কোনো শক্তিমান দেশ তার আশেপাশের অঞ্চলে প্রভাব বিস্তারের চেষ্টা করেই। এটা কিন্তু ইউনিভার্সাল ফ্যাক্ট, এটাকে অস্বীকার করার কোনো মানে নেই। সভরেন ইকুয়ালিটি একটা কথা আছে, কিন্তু সেটা আসলে বাস্তবে সেটা কখনো হয় না। ইকুয়ালিটি আপনি মুখে বলতে পারেন, কিন্তু আসলে তো ইকুয়াল হয় না কেউ। যার ক্ষমতা বেশি সে তার গুরুত্ব বেশি। তো সেই হিসাবে ভারত অনেক বেশি গুরুত্বপূর্ণ বাংলাদেশের চেয়ে। পশ্চিমাদের কাছে যারা হয়তো এখানে একদম ফ্রি ফেয়ার ইলেকশন চায় এবং সেই জন্য কিছু করতেও রাজি আছে, তাদের কাছেও কিন্তু ভারতের সাথে সম্পর্কটা গুরুত্বপূর্ণ। দ্বিতীয় হচ্ছে যে ভারতের যেরকম আপনার সর্ট অফ পেনিট্রেশন আছে বাংলাদেশ সমাজে, সেটা তো অন্যদের অতটা নেই, থাকা সম্ভব না। কাজেই ভারতকে কিছুটা হলেও কনভিন্স করতে হবে তাদের, অথবা ভারত নিজে থেকে চাইতে হবে যে এখানে আসলে একটা ফ্রি ফেয়ার ইলেকশন হোক, যেটা তাদের জন্য ভালো। একটা কথা ভুললে চলবে না যে ভারতের জন্য যে দলই ক্ষমতায় আসুক ওখানে, তারা আওয়ামী লীগের সাথে অনেক বেশি কমফোর্টেবল। এটার জন্য শুধু তাদেরকে দোষ দিলে চলবে না। আসলে বিভিন্ন পারিপার্শ্বিক কারণেও তারা এটা মনে করেছে যে আসলে এটাই সুবিধাজনক তাদের জন্য। তাদেরকেও এই মাইন্ডসেট থেকে বের করে আনতে হবে, যাতে করে তারা যে কোনো দলই এখানে ক্ষমতায় থাকুক না কেন, তাদের সাথে তারা যেন ঠিকমতো চলাফেরা করতে পারে। আপনি একটা জিনিস খেয়াল করে দেখুন যে বাণিজ্যিক সম্পর্কই যদি আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে থাকে, তাহলে কিন্তু বাণিজ্যিক সম্পর্ক যখন আওয়ামী লীগ এমনকি ক্ষমতায় ছিল না, তখনও কিন্তু অনেক পরিমাণ বেড়েছে, কোনো ক্ষেত্রে বেশি, অনেক বেড়েছে ওই সময়। তো আমি মনে করি যে এখন বাংলাদেশে এমন একটা পরিস্থিতি আছে এবং সব দলের মধ্যে এরকম উপলব্ধিও আছে যে যদি ভারত বিরোধিতা এক ধরনের প্ল্যাটফর্মও হয়ে থাকে, বাস্তবে সেটা হবে না। ভারতের সাথে যে কোনো দলই ক্ষমতায় আসুক না কেন, ভারতের সাথে ভালো সম্পর্ক বজায় রেখে চলবে, এবং সেক্ষেত্রে ভারতের হয়তো খানিকটা সদিচ্ছা আসতেও পারে, আমি নিশ্চিত নই। অ্যাম্বাসাডার জামির, ওই একটা জিনিস মনে রাখতে হবে, দুটো ইস্যু এখানে, একটা হচ্ছে ইন্ডিয়ান পজিশন, আরেকটি হচ্ছে যে ওয়াশিংটনের পজিশন। আসলে বলি ওয়াশিংটনের পজিশন ভিজাভি ইন্ডিয়া, যেটা সেখানে আরেকটা গুরুত্বপূর্ণ যেটা চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে ভারত এখন G20 প্রেসিডেন্ট, এবং সে কারণে একটা আলাদা সমীকরণের মধ্যে সে ঢুকে গেছে। দ্বিতীয়টা আমাদের মনে রাখতে হবে, যখন স্যাংশন ইস্যু করা হলো যে তোমরা কেউ রাশিয়াতে কিছু আনতে পারবে না, ইন্ডিয়া কিন্তু তখন S-400 মিসাইলস, তোমার এখানে বলেছিলাম আমি, প্রচুর S-400 ওখান থেকে নিয়ে এসেছিল। আমেরিকা কেপ্ট কোয়াইট, কিছু করেনি। মানে তাদের প্রয়োজন ভারতকে ওই ইন্ডো প্যাসিফিক কনটেক্সটে। এখন ভারত চায় যে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ছাড়াও একটা ইন্ডো প্যাসিফিক একটা অ্যারেঞ্জমেন্ট হোক। এখন সেইটার সঙ্গে কিন্তু আসিয়ান এখনও পর্যন্ত সম্পূর্ণ একমত হয়নি। দ্বিতীয় জিনিসটা হচ্ছে কি, যে ভারতের একটা বিরোধিতার একটা প্ল্যাটফর্ম সৃষ্টি হয়েছে শ্রীলঙ্কাকে নিয়ে ভিজাভি চায়না। এখন এর প্রেক্ষিতে আমেরিকা ভারতকে সাপোর্ট করছে, চায়নার বিরুদ্ধে যাচ্ছে, কিন্তু এইটা একটা আলাদা জিনিস। দ্বিতীয় জিনিসটা হচ্ছে, তৃতীয়টা হচ্ছে পাকিস্তানকে নিয়ে। এখন এই যে সার্ক বলে একটা প্রতিষ্ঠান ছিল, সেটা তো কোনো মতে হচ্ছে ইটস ডেড, কিন্তু সাফমা এখনো ইটস অন। এবং আমরা জানি যে বিমস্টেকের ক্ষেত্রে একটা আলাদা পরিধি তৈরি হয়েছে। তো এইসব দিকটার দিকে চিন্তা করতে গেলে আরেকটা জিনিস চিন্তা করতে হবে আমাদের, যে BICM যেটা ছিল, বাংলাদেশ, ইন্ডিয়া, চায়না, মিয়ানমার লুকিস পলিসি অনুসারে, সেখানে একটা আলাদা পরিধি তৈরি হয়েছে। বিকজ আমরা নেপালের সঙ্গে একটা দ্বিপাক্ষিক সম্পর্কের মাধ্যমে আমরা চাচ্ছি
যে এনার্জি ইলেকট্রিসিটির ব্যাপারে ওখান থেকে কিছুটা আমরা নিয়ে আসি ভারতের ওপর থেকে, ভুটানের সাথে একটা আলাদা সম্পর্ক আছে, এইসব ব্যাপারে জিনিসপত্রগুলো আছে। তো এইসব দিক থেকে চিন্তা করে আমেরিকা চায় না এমন কোনো একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হোক বাংলাদেশকে নিয়ে কিংবা বাংলাদেশ চারিদিকে, যেটার কারণে একটা অস্থিতিশীলতা বাড়ে এই এলাকায়। দে ডোন্ট ওয়ান্ট দ্যাট। অলরেডি তাদের অসুবিধা আছে, আমি একটু তোমাকে আগে বলেছি, আমি সুবিধা আছে অসুবিধা আছে, আর একটা বেসুবিধা। বেসুবিধার সম্ভাবনাটা বাড়ছে, কিন্তু বেসুবিধার সম্ভাবনা বাড়লেও তারা এইটুকু বুঝছে যে বাংলাদেশে বর্তমান পরিস্থিতি অনুসারে যেটা এগোচ্ছে বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে, সেটাকে কোনো মতে যেন না থামানো হয়। কারণ সেটা হচ্ছে আমরা সাহায্য করব, সহযোগিতা করব, তোমরা আমাদের কথা একটু শুনো, যাতে আমরা তোমাদের কারণেই এইসব সাহায্য সহযোগিতা করতে প্রস্তুত। তো এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে আমাদেরকে, শুধু যুক্তরাষ্ট্র বলে নয়, এখানে কানাডা আছে, এখানে ইউরোপিয়ান ইউনিয়ন আছে, এখানে ব্রিটেন আছে। আপনার কি মনে হয় যে বাংলাদেশ শুনতে আগ্রহী? না, আগ্রহী হবে যদি কিনা আমি বলি পদক্ষেপ আকারে, কালকে যদি বলে যুক্তরাষ্ট্র যে আমরা তোমাদের এখান থেকে 1 লক্ষ রোহিঙ্গা নিয়ে যাব, কানাডা যদি বলে আমরা 1 লক্ষ রোহিঙ্গা নিয়ে যাব, বলুক, নিয়ে যাক, 10-15 করে নিয়ে যাক। এই জিনিসটা হলে কি তখন একটা আলাদা একটা চাপ সৃষ্টি হবে। জি, মিস্টার তাওহিদ হোসেন আপনি বলবেন। এবং আমি যেটি মিস্টার শোলেকে যে প্রশ্ন দিয়ে শুরু করেছিলাম যে গত 2 বছর ধরে এটা লক্ষণীয় যে যুক্তরাষ্ট্রের আগ্রহ বাংলাদেশের প্রতি, ভিজিটগুলো থেকে লক্ষণীয়, খুব ঘন ঘন হাই প্রোফাইল ভিজিট হচ্ছে, এবং সেটা আসলে কি বার্তা, মানে যুক্তরাষ্ট্রের এই আগ্রহের কারণটা আপনারা কি মনে করেন, সেটা আপনাদের কাছে শুনতে চাই। আমার যেটা মনে হয় এমনিতে, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে এক ধরনের মেরুকরণ হচ্ছে পৃথিবীতে, যেটা আসলে পূর্ববর্তী 20 বছর অতটা স্পষ্ট ছিল না। সোভিয়েত ইউনিয়নের পতনের পরে তো এককেন্দ্রিক বিশ্ব হয়ে গেছিল, এবং সেটা চীনের অগ্রযাত্রা সত্ত্বেও তাই ছিল, মার্কিন যুক্তরাষ্ট্র কেন্দ্রিক যে ব্যবস্থাটি। এখন বিশেষ করে এই ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কিন্তু এক ধরনের মেরুকরণ হচ্ছে পৃথিবীতে, এবং সেই মেরুকরণ প্রক্রিয়ায় যদিও রাশিয়া যুদ্ধ করছে ওখানে, কিন্তু মূল চরিত্র কিন্তু চীন। মার্কিন যুক্তরাষ্ট্র পাশাপাশি মূল চরিত্র হচ্ছে চীন। কাজেই এখানে যখন একটা মেরুকরণ এগোচ্ছে, তখন প্রত্যেক গ্রুপের যে নেতৃত্বে যারা আছে তারা চাইবে যে ছোট বড় যে কোনো দেশই হোক তার দিকে থাকুক। কাজে মার্কিন যুক্তরাষ্ট্র অবশ্যই চাইবে যে বাংলাদেশ যদি একটা চরম মেরুকরণ দাঁড়ায় পৃথিবীতে, যেটা অসম্ভব নয়, যেহেতু এক ধরনের ভোলাটাইলিটি আছে এখন বিশ্ব সম্প্রদায়ে, সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র চাইবে যে বাংলাদেশ যেন তাদের পক্ষে থাকে। কাজে সেদিক থেকে বলতে গেলে আমরা বলতে পারি যে হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্র যে এই যে 2 বছর ধরে এক ধরনের কূটনীতি চলছে, এটা উদ্দেশ্য হয়তো সেটাই। আমাদের জন্য সবচেয়ে কঠিন পরিস্থিতি এই কারণে যে আমাদের ভারতের সাথে সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটা কোনো বিকল্প নেই আমাদের কাছে। 3 দিকে আমাদেরকে ঘিরে আছে ভারত, এবং চতুর্থ দিকেও তো সমুদ্রেও ভারতের আধিপত্য আছে। আমি বলছি না যে কোনো সংঘাতে যাবে এই দুটো দেশ, অবশ্যই যাবে না, কিন্তু তারপরেও এটার গুরুত্ব আছে। অন্যদিকে চীনের সাথে ভারতের কিন্তু সংঘাতময় সম্পর্ক, আবার আমাদের সাথে চীনের বন্ধুত্ব যথেষ্টই গুরুত্বপূর্ণ। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সংঘাতে আছে চীন। কাজে আমাদের জন্য কিন্তু কোন পক্ষ নেব আমরা, এটা খুব কঠিন হয়ে যাচ্ছে। অথচ আমাদের পক্ষে সম্ভব নয় যে বাকি সবাইকে বাদ দিয়ে আমরা চীনের পক্ষে যাব, এটা সম্ভব নয়। এর উল্টোটা হয়তো সম্ভব হতে পারে, যদি এমন একটা পজিশন দাঁড়ায় যে আসলে আপনি কোনো একদিকে না গিয়ে পারবেন না, যেতেই হবে, তখন আমি মনে করি যে আমরা তো সেক্ষেত্রে চীনের পক্ষে যাব না। কিন্তু তার আগ পর্যন্ত আমাদের কাজ হবে, এবং আমরা সেই পদ্ধতি, আমি মনে করি যে আমরা সেই নীতিতেই চলছি এখন পর্যন্ত। সেটা হলো যে আমরা সত্যিকার অর্থেই নিউট্রাল থাকার চেষ্টা করব এই বৈশ্বিক যেই মেরুকরণের যে সংঘাতটা চলছে সেটা থেকে। এমনকি ভারতও যদি চীনের বিরুদ্ধে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে যায়, বাংলাদেশকে সেটার মধ্যে নিউট্রালিটি মেনটেন করে দিতে হবে। আমি এই প্রসঙ্গ উঠলেই আমি একটা দেশের উদাহরণ দিই, সেটা হলো পর্তুগাল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পর্তুগালের মতো একটা ছোট শক্তি, কিন্তু তারা নিউট্রাল থেকেছিল শুরু থেকে শেষ পর্যন্ত। তাদের মূল্য দিতে হয়েছে বেশ কিছু, কিন্তু তারপরেও তারা কিন্তু নিউট্রাল থাকতে পেরেছিল। আমি মনে করি যে আমাদেরকে যদি সত্যিই একটা সংঘাতময় বিশ্ব এসে যায় সামনে, আমাদেরকে চেষ্টা করতে হবে আসলে পর্তুগাল হতে,
যে আমরা কারোর সাথে গণ্ডগোলে যাব না, যেটা আমার মূলনীতিতেও আছে, সেটাকে লিটারালি ফলো করার চেষ্টা করতে হবে তখন আমাদের। তবে যেটা বললাম যে যদি একান্তই কোনো উপায় না থাকে তখন কিন্তু আমাদের চীনের পক্ষে গিয়ে অন্যদের বিপক্ষে যাওয়া সম্ভব না। অ্যাম্বাসাডার মাহমুদ জিমির, আমাদের মনে রাখতে হবে যে আমরা সার্বিকভাবে খুব সহজ নয়, কিন্তু সার্বিকভাবে আমরা সচেষ্ট হচ্ছি যে স্বাস্থ্যক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে, বাণিজ্যের ক্ষেত্রে আমরা এগোবো। এর জন্য যে কিছু প্রয়োজন সেগুলো আমরা সচেষ্ট হচ্ছি যাতে করে সেগুলোকে আনা যায়। যেরকম ডিজিটালাইজেশন করতে গেলে একটা আলাদা ফরম্যাট দরকার, সেই ফরম্যাট অনুসারে আমাদেরকে এগোতে হবে। তো সেই জিনিসটার জন্য আমাদের মনে রাখতে হবে অবশ্যই আমরা চীন আমাদের সাহায্য করবে, এটা আশনীয়, কিন্তু আমি মনে করি যে আমাদের মনে রাখতে হবে যে পশ্চিমা দেশ যারা আছে, যারা ডিজিটাল দুনিয়ার সঙ্গে তাদের একটা সম্পর্ক আছে, তারা আমাদেরকে, আপনি যে তিনটে বিষয় উল্লেখ করলেন, স্বাস্থ্য, শিক্ষা, বাণিজ্য, এই জায়গায় কিন্তু অন্যদের তুলনায় চীনের সহযোগিতা একেবারেই খুব একটা নেই আর কি, একেবারেই নেই। এবং আমি বলছি এই কারণে, কারণ আমাদেরকে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি কয়েকদিন আগে আমার সাথে কয়েকজনের সাথে কথা হচ্ছিল, তারা বলছে কেন আমাদের তো আস্তে আস্তে কিছু কিছু জিনিস আমরা তৈরি করে সেইগুলোকে এক্সপোর্ট করছি, ওষুধপালা, তাই না? এখন যেটা বেরিয়েছে সেটা হচ্ছে, আরেকটা বেরিয়েছে কদিন আগে দেখলাম যে বিএসএস, আমি আমাদের বাংলাদেশ যে ইয়েতে আছে বঙ্গবন্ধু যে শেখ মুজিবুর হসপিটাল, তারা বলছে একটা কোভিডের একটা টেস্ট বের করেছে তারা, যেটা কিনা 200 টাকা দিলে টেস্টটা সম্পূর্ণ করা যায়। উনি বলছিলেন, তো ডক্টর শরফুদ্দিন যে ভাইস চ্যান্সেলর, যে তো আমাদের এই জিনিসটা আমি বলছি যে আমাদেরকে সাহায্য সহযোগিতার যে একটা প্ল্যাটফর্ম, যে প্যারাডাইমটা, ম্যাট্রিক্সটা ভিন্ন রকমের একটা পরিধি আস্তে আস্তে বেরোচ্ছে, এবং সেই পরিধির কারণে আমাদেরকে কোনো কারণে বলা উচিত নয়, আমাদের জাতীয় স্বার্থটাকে আগে দেখতে হবে। এবং জাতীয় স্বার্থ আমি মনে করি যে যুক্তরাষ্ট্রের সঙ্গে, যুক্তরাজ্যের সঙ্গে, ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে আমরা যদি থাকি তাহলে কিন্তু আমরা ভুল পথে যাচ্ছি না। রাশিয়ার বিরুদ্ধে আমরা যাব না, চায়নার বিরুদ্ধে যাব না, কিন্তু আমাদের কোনো কারণ নেই কোরিয়া কিংবা জাপানের ব্যাপারে কোনো রকমের দিক নেওয়া, নর্থ কোরিয়ার দিকে, কিংবা আমরা কোনো কারণে কোনো ব্যাপারে এসব ব্যাপারে জড়িত যেন না হয়। এই সাউথ চায়না সি নিয়ে যে গণ্ডগোল, চায়না আর ফিলিপিন্সের মধ্যে, এইসব ব্যাপারে আমরা জড়াবার কোনো দরকার নেই। তো আমাদের এই যে বিনিয়োগ ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী এটা করছেন, এই যে 100টা ইপিজেড করা হয়েছে, সেখানে বলা হচ্ছে তোমরা আসই করো, তো এইসব দিক থেকে, সারা দিক থেকে আমার মনে হয় আমরা যদি একত্রিত কাজ করি তাহলে কিন্তু আমরা এগোবো। এবং কোনো আমার দ্বিধা নেই বলতে, আমরা ধরো আমরা এমডিজি যখন হয়েছিল, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস, আমরা দেখিয়েছিলাম আমরা দক্ষিণ এশিয়ায় অনেক ব্যাপারে অনেক দিকে এগিয়ে আছি, ভারতের চেয়েও এগিয়ে আছি। আমরা এখন পার ক্যাপিটা ইনকামে ভারতের চেয়ে এগিয়ে আছি, যদি একটু কমেছে, $22 কমেছে, তাও এগিয়ে আছি আমরা। এবং আমি মনে করি যে এসডিজির কারণে, এই যে কুইন ম্যাথিল্ডা এসে ঘুরে গেলেন বেলজিয়ামের, ইনিও বারবার বলেছেন যে বাংলাদেশ এগোচ্ছে এবং আমরা এ ব্যাপারে সাহায্য করতে, সহযোগিতা করতে প্রস্তুত। জি, আমরা ফাইনাল রাউন্ড, মিস্টার তৌহিদ হোসেন। আসলে চূড়ান্ত বিচারে তো নিজের স্বার্থ দেখতে হবে, তাই না? প্রত্যেক দেশই দেখে, এই আমরা চীনের কিন্তু আমি বদনাম করতে রাজি না যে আমাদের কেন সহায়তা করছে না, কেন মিয়ানমারের পক্ষে দাঁড়িয়েছে। এটা ঠিক যে তারা চাইলে একটা অনেস্ট ব্রোকারের ভূমিকা পালন করতে পারতো, কিন্তু তাদের বিশাল ইন্টারেস্ট রয়ে গেছে মিয়ানমারের কাছে। মিয়ানমার তাদেরকে বঙ্গোপসাগরে অ্যাক্সেস দিচ্ছে, যেটা আমরা দিতে পারি না, কারণ আমাদের চীনের সাথে বর্ডার নেই, এবং সেটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাদের জন্য মালাক্কা স্ট্রেটের উপর নির্ভরশীলতা কমাতে গেলে অবশ্যই বে অফ বেঙ্গলে অ্যাক্সেস লাগবে, এবং সেটা মিয়ানমার তাদেরকে দিতে পারছে। এবং মিয়ানমার একটা জিনিস কিন্তু আমাদের ভুললে চলবে না, যতই তারা খারাপ অবস্থায় থাকুক না কেন, যতই একঘরে হয়ে যাক না কেন, তারা কিন্তু নেগোসিয়েটর হিসেবে খুব টাফ বিভিন্ন ক্ষেত্রে। আমরা হয়তো সবাই জানি, সেটা হলো যে গ্যাস পাইপলাইন ছাড়াও একটা যে অয়েল পাইপলাইন গেছে বঙ্গোপসাগর থেকে ইউনান প্রদেশ পর্যন্ত, সেটা কিন্তু তৈরি হওয়ার পরে 1 বছর ব্যবহার করা যায়নি, কারণ তারা হুইলিং চার্জ কত হবে সেটা দিয়ে নেগোসিয়েশন চলছিল, এবং মিয়ানমার কোনো ছাড় দিচ্ছিল না। মানে চীনের উপর এত নির্ভরশীল হওয়া সত্ত্বেও তারা কিন্তু টাফ নেগোসিয়েটর হতে পেরেছে। এটা যার যেটা প্রাপ্য সেই প্রশংসা করতে হবে, কিন্তু তাদের এই ক্ষেত্রে তাদেরকে প্রশংসা করতে হবে। কাজেই আমি মনে করি যে চীন চাইলেই সমস্যার সমাধান করে ফেলতে পারবে। চীনারা শুধু তো কিন্তু এই কথা, এই ধরনের হিন্ট দিয়েছেন, চীনের মন্ত্রীরাও এই ধরনের কথা বলেছেন যে আসলে কঠিন কাজ। তবে তাদের অবস্থানটা খুব দুঃখজনকভাবে
রোহিঙ্গা এবং বাংলাদেশ বিরোধী হয়ে গেছে, যেটা আমরা মোটেই প্রত্যাশা করিনি চীনের কাছ থেকে। যেখানে চীনের যেসব রাজনৈতিক বিষয়াদি আছে আন্তর্জাতিক অঙ্গনে, সেখানে আমরা কিন্তু একেবারে কাক ব্লস, যেটাকে মানে সম্পূর্ণ সমর্থন দেই অন্ধের মতো। সেখানে তাদের উচিত ছিল অন্ততপক্ষে আমাদের স্বার্থ খানিকটা হলেও দেখা। তারা কিন্তু লিপ সার্ভিস দেওয়া ছাড়া কিছুই করে নেই অদ্যাবধি। এই যে এমনকি ত্রিপক্ষীয় যেটা বলছিল, সেটা কিন্তু কিছু নয়। ত্রিপক্ষীয় সম্পর্কে যে এই যে আলোচনার কথা যেটা বলছিলাম, হ্যাঁ, তারা জাস্ট চুপ করে বসেছিল করে। তো এটা নয়, আমাদেরকে, আমি শুধু একটা কথা বলে শেষ করি, সেটা হলো যে আমাদেরকেও আমাদের নিজেদের স্বার্থ দেখতে হবে, চীনের স্বার্থ বা মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ নয়। এবং যার দিকে যতটুকু যাওয়া আমাদের স্বার্থের অনুকূল হবে, আমাদের ততটুকু যেতে হবে। ওই যার দিকে যাওয়া সেটা অনুকূল হবে, সেটাই বলছি আমি, ইজ রাইট। সেটা হচ্ছে যে মানুষ যে যার প্রয়োজনে যা কিছু করণীয় করে, একইভাবে দেশের স্বার্থ প্রয়োজনে আমাদের দেশকে এগিয়ে। আমি সেদিন ঠাট্টা করে বলছিলাম যে 10 জন দেখেছে না গুড গভর্নেন্সের ইয়েতে বেরিয়েছে, তার মধ্যে 10 জনের মধ্যে 6 জন হচ্ছে ল্যান্ড দিয়ে শেষ, নেদারল্যান্ড, আইসল্যান্ড, ফিনল্যান্ড সব। আমি বললাম তাহলে বাংলাদেশের নামও চেঞ্জ করে বাংলা ল্যান্ড করে দাও, তাহলে আমরা লাভ দিয়ে উপরে উঠে যাবো। দর্শক, আমরা শেষ প্রান্তে, আমি শুরু করেছিলাম, আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের কাউন্সিলর এবং মার্কিন পররাষ্ট্র মন্ত্রীর সিনিয়র পলিসি অ্যাডভাইজার ডেরেক লু বাংলাদেশ সফর করবেন আগামী 14ই ফেব্রুয়ারি, এবং 24 ঘন্টার জন্য তিনি ঢাকায় আসবেন। সেই সফরকে সামনে রেখে গত বুধবার আমি তার সঙ্গে কথা বলেছিলাম, সেই কথা আমরা শুনেছি, সেই ইন্টারভিউ, এবং তার সূত্র ধরে আমি আমার 2 অতিথির সঙ্গে কথা বলছিলাম। আমার 2 অতিথি যেটি বলছেন যে যুক্তরাষ্ট্রের এই যে আনাগোনা বাংলাদেশকে ঘিরে আগ্রহ, এটি লক্ষণীয় যে তার গত 2 বছরের যারাই এসছেন তাদের কথাবার্তা আচরণে কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ একটা কনসিস্টেন্ট অবস্থান নিয়েই তারা আছেন। এবং এই যে হিউম্যান রাইটস, লেবার রাইটস, ইলেকশন, ডেমোক্রেসি নিয়ে তারা কথা বলেন, এটি তারা প্রত্যেকেই বলেছেন যে এটি তাদের ফরেন পলিসির মূল নীতি এখন, এবং সেটি তারা আপহোল্ড করতে চান গোটা বিশ্বজুড়ে। এবং এটি তাদের আসলে গোটা বিশ্বজুড়ে যে মেরুকরণ হচ্ছে ভূরাজনীতির কারণে, সেই মেরুকরণের জন্য এই অস্ত্র বা এই ভূমিকা তাদের খুব গুরুত্বপূর্ণ। এবং আমাদের জন্য, আমরা যখন হিউম্যান রাইটসের কথা, লেবার রাইটসের ইস্যু বা ডেমোক্রেসির কথা, ইলেকশনের কথা বলি, সাধারণভাবে বাংলাদেশের জন্ম হয়েছে কিন্তু এইসব শর্ত পূরণের আকাঙ্ক্ষা নিয়ে। কাজে বাংলাদেশের দিক থেকে এইসব বিষয়ে আপত্তি থাকবার কোনো কথা নেই। এবং আমার অতিথিরাও বলছিলেন, যেমনটা ডিরেক্টলিও বলছিলেন, এই বিষয়ে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করা যেতে পারে। এবং একথাও আলোচনার মধ্যে এসছে যে ভারতের প্রসঙ্গ, আমাদের নিকট প্রতিবেশী, ভারত অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য, ভারতের জন্য বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এই আলোচনায় মেরুকরণে কোনো অবস্থাতেই ভারতকে আন্ডারমাইন করে, ভারতকে সাইডলাইনে রেখে বাংলাদেশের পক্ষে কোনো সম্ভব নয়। এবং ভারতের যে বাস্তবতা, এখানে কারা ক্ষমতায় থাকতে তাদের জন্য সুবিধা অসুবিধা, সেগুলো আমার অতিথিরা আলোচনা করছিলেন। একথা ঠিক। এখন এখানে পরিষ্কার যে পশ্চিমারা ঠিক ভারতকে বাদ দিয়ে কোনো কিছু করবে সেটি মনে করবার কোনো কারণ নেই, কিন্তু তারা আলাদাভাবে দেখতে চাইছে মার্কিন যুক্তরাষ্ট্র, বাংলাদেশ বা অন্যান্য সাউথ এশিয়ান দেশগুলোকে। সেটি যেমন একটি দিক। বাংলাদেশকেও বুঝতে হবে ভারতকে বাদ দিয়ে কিছু করা সম্ভব নয়। ভারতকেও বুঝতে হবে আসলে বাংলাদেশের মানুষের মন জয় করাটা, জনগণের সঙ্গে জনগণের যে সম্পর্ক, সেটি প্রতিষ্ঠা করা তাদের জন্য খুব জরুরি। এবং আমার অতিথিরা কথাও বলছিলেন যে বিশ্ব যেভাবে দুভাগে ভাগ হয়ে যাচ্ছে, বাংলাদেশ যে নীতিতে এখন চলছে, তার সংবিধানের লিপিবদ্ধ যে নীতিমালা কূটনৈতিক নীতির ক্ষেত্রে, সেটি অব্যাহত রাখা উচিত। অর্থাৎ সবার সঙ্গেই বন্ধুত্ব, কারোর সঙ্গেই বৈরিতা নয়, এক ধরনের নিরপেক্ষ অবস্থা নিয়ে বাংলাদেশকে চলতে হবে। তারপর একটু বেশি ঠেকে গেলে, এবং ওনারা যেটি বলছেন যে যুক্তরাষ্ট্রের স্বার্থ দেখবে, ভারতের স্বার্থ, চীনের স্বার্থ, বাংলাদেশের স্বার্থ দেখতে হবে। এবং সেই বিবেচনায় প্রয়োজন পড়লে বাংলাদেশের কার সঙ্গে বেশি স্বার্থ, কার সঙ্গে কম স্বার্থ, সেই হিসেব করে আসলে সম্পর্কটা তৈরি করতে হবে এবং চলতে হবে। এবং একেবারেই চূড়ান্ত বিচারে যদি সংকট এরকমই হয় যায়, কোনো না কোনো পক্ষে থাকতেই হবে। আমার 2 অতিথির বক্তব্য এরকম যে যুক্তরাজ্য যেদিকে থাকবে, বাংলাদেশ হয়তো শেষ বিচারে সেই দিকেই থাকতে হবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।